এমন নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে দাও। বলাচ্ছিলাম, খানিক বাদেই মোবাইলটা বেজে উঠল। হ্যালো, কেমন আছিস অনিক? আমি ভালো আছি কাকা, তুমি কেমন আছো? আমিও আছি বেশ। তুই তো চাকরি পেয়ে আমাদের ভুলেই গেছিস। না না কাকা, আসলে কাজের এত চাপ যে কোথাও যাওয়ার আর সুযোগ হয়ে ওঠে না। তোকে দেখতে বড়ই ইচ্ছে করছে। আর এখানকার জায়গাটা বেশ চমৎকার। আসলে সুন্দর একটা সময় কাটাতে পারবি। আসলে কাকা, আমি এখানে বদলি হয়ে যাওয়ার পর তুই তো এখানে আসিসনি। এসে কয়টা দিন ঘুরে যা। যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু অফিস থেকে তো ছুটি পাবো বলে মনে হচ্ছে না। না না, আমি তোর কোনো অজুহাত শুনতে চাই না। আগামী রবিবার তুই আসছিস। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে পরশু দেখা হচ্ছে। আচ্ছা রাখি তাহলে, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা কাকা। কাকার কথায় রাজি তো হয়ে গেলাম, কিন্তু অফিস থেকে কি ছুটি পাবো? আচ্ছা, চেষ্টা তো একবার করাই যায়। ছুটি তো ম্যানেজ হলো, এবার অজিতকে ম্যানেজ করতে পারলেই হলো। ও নিচ্ছে, তুই হঠাৎ কেমন আছিস? এই তো চলছে, তুই কেমন আছিস? আমিও আছি বেশ। ভেতরে আয়, বস। কাকার বাড়িতে যাচ্ছিলাম, অনেক লম্বা পথ, সাথে নতুন জায়গা, একা গেলে আমার সময়ও কাটবে না। তাছাড়া তুই তো বাড়িতেই আছিস, চল দুজনে মিলে কদিন বেরিয়ে আসি। ওখানকার জায়গাও নাকি বেশ সুন্দর। কি বলিস? হঠাৎ এভাবে যাওয়া যায় নাকি? আরে চল চল, কোনো সমস্যা নেই, আমি তো আছি। যা রেডি হো গিয়ে, আমি এখানে বসছি। চল, আমি রেডি। আচ্ছা চল চল, অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা নামার আগেই গিয়ে পৌঁছতে হবে। কাকা আসলে ভুল বলেনি দেখছি, জায়গাটা সত্যিই অনেক সুন্দর, কি বলিস? তাই তো দেখছি। চারিদিকটা কেমন যেন চুপচাপ হয়ে আছে। রাতের খাবার শেষে আমরা দুজনে কাকাবাবুর সাথে গল্প করতে বসলাম। গল্পের মাঝখানে হঠাৎ সেই পুরনো বাড়িটির কথা মনে পড়ে গেল। কাকাবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা, এখান থেকে 2-3 কিলোমিটার সামনে যে পুরনো বাড়িটি আছে সেটা আসলে কি? দেখে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। ও বাড়ির কথা বলেও মুখে আনিস না। ওটা আসলে একটা বৃদ্ধাশ্রম। আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা। তখন নাকি এখানে থাকা লোকেদের সঙ্গে কিছু অসাধু ডাক্তার ভুল এক্সপেরিমেন্ট চালিয়েছিল। ওই ভুল এক্সপেরিমেন্টের কারণে তাদের মৃত্যু হয়। তারপর সরকারের পক্ষ থেকে সেই বৃদ্ধাশ্রমটিকে সিল করে দেওয়া হয়। তারপর অনেকেই কৌতূহলবশত সেই বৃদ্ধাশ্রমে গিয়েছিল, কিন্তু তারা কেউ আর ফিরে আসেনি। কে জানে তাদের সাথে কি করা হয়েছে। কাকাবাবুর এইসব কথা শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। আমরা আর কিছু বলার আগেই কাকাবাবু বললেন, অনেক গল্প হয়েছে, নে এবার শুয়ে পড়। অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে কাকা। কি রে, একবার গিয়ে দেখে আসবো নাকি বৃদ্ধাশ্রমটিতে কি আছে? আমার কাছে কিন্তু গল্পটা পুলিশ। আমিও তোকে এই কথাটাই বলবো বলে ভাবছিলাম। আচ্ছা দাঁড়া, কাকা ঘুমিয়ে গেলেই আমরা বেরোবো। কাকা যখন ঘুমালো রাত তখন 12টা। আমি আর অজিত দুজনেই বেরিয়ে পড়লাম সে পুরনো বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। হেঁটেই রওনা হলাম। হাঁটতে হাঁটতে অজিত বলে উঠল, জায়গাটা বেশ নির্জন। এতটুকু পথ হেঁটে আসলাম, কিন্তু একজন মানুষেরও দেখা পেলাম না। অদ্ভুত। নিরিবিলি এলাকা, তাই হয়তো লোকজন নেই। সবাই তো হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই নিরিবিলি এলাকায় রাতের বেলা যদি কোনো জরুরি কাজ না থাকে তাহলে কি কেউ ঘর থেকে বের হয়? তা অবশ্য ঠিক। ওই দেখ, মনে হয় একটা লোক এদিকেই আসছে। দাঁড়া, এই লোকটাকেই জিজ্ঞেস করি বৃদ্ধাশ্রমটা আর কত দূর। ও দাদা, শুনছেন? এই যে দাদা, আপনাকেই বলছি। আমাকে বলছেন? হুম। আচ্ছা, পুরনো বৃদ্ধাশ্রমটা এখান থেকে কত দূরে বলতে পারেন? হ্যাঁ, সামনে 2 মিনিট হাঁটলেই রাস্তার ডান পাশে একটা বৃদ্ধাশ্রম পাবেন। কিন্তু এই রাতের বেলা আপনাদের বৃদ্ধাশ্রমে কি কাজ? তবে সাহেব, একটা কথা বলি,
এই রাতের বেলা বৃদ্ধাশ্রমটির আশেপাশে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ভদ্রলোক চলে গেলেন। খানিক পর পেছনে তাকাতেই আমরা একটু অবাক হলাম। ভদ্রলোক যেন মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেলেন। এত লম্বা রাস্তায় তার ছায়াটিও যেন আর খুঁজে পাওয়া গেল না। কিছুক্ষণ হাঁটতেই আমরা পৌঁছে গেলাম সেই বৃদ্ধাশ্রমটির সামনে। জরাজীর্ণ ভগ্নপ্রায় একটা দোতলা দালান। অযত্নে অবহেলায় দালানটির আজ বেহাল দশা। কোনো দিকের জানালা খসে পড়েছে, আবার কোনো দিকে গাছের শাখা প্রশাখা যেন দালানটিকে ঘিরে ধরেছে। ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে কিছুই যেন চোখে পড়ছিল না। যখন আমরা অন্ধকারের দিকে পথ বাড়ালাম, কিছু দূরে যেতেই অনুভব করলাম যেন একটি অবয়ব আমাদের অনুসরণ করছে। মনে হচ্ছিল যেন একটি ছায়া আমাদের অনুসরণ করছে এবং তার পদশব্দগুলি প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ আমরা লক্ষ্য করলাম কোনো একটি ছায়ামূর্তি আমাদের সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। আমরা তাকে ছুঁতে চেষ্টা করলাম, কিন্তু তাকে ছুঁতে পারলাম না। ছায়ামূর্তিটি দেয়ালের একটি কোণে গিয়ে মিলিয়ে গেল। আতঙ্কে ভয়ে আমাদের বুক ধকধক করছে। যখন আমরা সে কোণের দিকে তাকালাম, তখন আমরা নিজেদের লম্বা আবু ছায়া একটি রুমে আবিষ্কার করলাম। সামনের দেয়ালটিতে তাকাতেই চোখে পড়ল কিছু অদ্ভুত ছায়া, কিছু অদ্ভুত চিত্রাঙ্কন। একটু পরেই আমার কাঁধের উপর একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম এবং একটা দরজা খুলে যাওয়ার খটখট শব্দ আমার কানে এলো। আমার কিন্তু খুব ভয় করছে। চল, কোনো বিপদ হওয়ার আগে আমরা এখান থেকে ফিরে যাই। কি বলিস? এত দূর আসার পর সবকিছু না দেখে কিভাবে ফেরত যেতে পারি? দেখাই যাক না কি আছে এখানে। তুই যাই বলিস দোস্ত, আমার কিন্তু সত্যিই খুব ভয় করছে। চল আমরা ফিরে যাই, সেটাই আমাদের জন্য ভালো হবে। তুই যাবি যা, আমি এটার শেষ না দেখে যাচ্ছি না। কপালে যা আছে তা তো হবেই। তুই আসলেই একটা বিতুর ডিম। আমরা সেই দরজাটির কাছে গেলাম। রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকারে টেবিলের উপর কিছু মেডিকেলের যন্ত্রপাতি দেখতে পেলাম। কিছু অদ্ভুত ধরনের পরীক্ষার যন্ত্র আমাদের চোখে পড়ল। টেবিলটি রুমের মাঝখানে রাখা ছিল। আমি টেবিলের সামনে যেতেই আমার মনে হলো যেন একটি ছায়া আমার পাশ দিয়ে হাঁটছে। একটি হাত আমাকে স্পর্শ করল এবং আমাকে সজোরে অন্ধকারের দিকে নিক্ষেপ করল। আমি ছিটকে পড়লাম মেঝের উপর। একটু পর অজিত এসে পড়ল মেঝের উপরে। কি হচ্ছে আমাদের সঙ্গে কিছুই বুঝতে পারছি না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছি। কিছু অশুভ ছায়া আমাদের চেয়ারের উপর বসিয়ে দিল। মনে হলো যেন একটি শক্তি আমাদের ঘিরে ধরেছে। অন্ধকারের ভেতর থেকে রুগীর বেশে কিছু লোক এক এক করে বেরিয়ে আসছে। তাদের ক্ষতবিক্ষত শরীর থেকে যেন মাংসপিণ্ড খসে পড়ছে। কারো চোখ যেন উকড়ে ফেলা হয়েছে। কি বীভৎস চেহারা ওদের! ভয়ঙ্কর চেহারা নিয়ে ইনজেকশন হাতে সবাই একে একে এগিয়ে আসছে আমাদের দিকে। ওদের মধ্য থেকে একজন বলে উঠল, কাউকে জ্যান্ত ছেড়ে দেব না, সব কটা মরবি, সব কটা মরবি। চলো সবাই, এবার ওদের উপর এক্সপেরিমেন্ট করা যাক। হা 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 হা। কারা আপনারা? কেনই বা আমাদের সাথে এরকম করছে? আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, দোহাই লাগে, আপনারা আমাদের ছেড়ে দিন। আজ থেকে প্রায় 25 বছর আগে কিছু অসাধু ডাক্তার আমাদের উপর নারকীয় এক্সপেরিমেন্ট চালিয়েছিল। আমরা সুস্থ থাকা সত্ত্বেও আমাদের অসুস্থতার কথা বলে ভুল চিকিৎসা করে আমাদের প্রথমে হত্যা করা হয়। তারপর আমাদের শরীরের যাবতীয় মূল্যবান অঙ্গ বাহিরে বিক্রি করে দেয়। আমাদের কোনো আর্তনাদ তারা শুনেননি, তাই আমরাও কারো আর্তনাদ শুনতে চাই না। সকলের কষ্ট দেখতে চাই আমরা, শুধু কষ্ট। হা 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 হা। প্রথমে ওদের মেরেছি যারা আমাদের উপর এই অত্যাচার করেছে। তারপর যারা এখানে এসেছে পরপর সবাইকে মেরেছি। আজ তোদেরকেও মারবো। হা 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 হা। তারা ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে।
আমরা দুজনেই আর্তনাদ করে উঠলাম, বাঁচাও বাঁচাও। তারপর অজিত তার পকেট থেকে একটা লাইটার বের করে সামনে ধরলো। তারা নিমিষেই যেন অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। আর চারদিক থেকে ভেসে আসছে কিছু লোকের আত্মচিৎকার। আমরা আর পেছনে না ফিরে শরীরের সমস্ত বল একজোর করে বাহিরের দিকে দৌড় লাগালাম। কোনো রকমে বেঁচে বাড়িতে ফিরেছি।